হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে তোমার ক্লাস 7-এর পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া তোমাদের যে অধ্যায়টা রয়েছে, তো সেই অধ্যায়টা আজকে আমরা ভালোভাবে পড়ব। তো ফার্স্টে হচ্ছে যে তোমাদের ইংলিশ টার্মগুলো একটু জানা খুব গুরুত্বপূর্ণ, কেননা ইংলিশ টার্ম না জানলে পরবর্তীকালে অনেক অসুবিধা হয়। সুতরাং ইংলিশ টার্মগুলো অন্তত আমরা জেনে রাখবো। পরমাণুর হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে অ্যাটম, অণুর ইংলিশ টার্ম হচ্ছে মলিকুল, আর রাসায়নিক বিক্রিয়ার ইংলিশে আমরা বলবো কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, এবার পরমাণু আমরা জানি যে ডাল্টন বলেছিল যে প্রত্যেক পদার্থকে যদি আমরা ভাঙতে ভাঙতে যাই তাহলে ক্ষুদ্রতম যে কণায় গিয়ে পৌঁছায় সেটা হচ্ছে পরমাণু, এবং পরমাণুগুলোকে আমরা চিহ্ন দিয়ে শর্ট ফর্মে লিখব। পরমাণুকে ডিনোট করব বা চিহ্নিত করব কি দিয়ে? চিহ্ন দিয়ে। এবার এইখানে তোমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলের নাম এবং চিহ্ন এটা কিন্তু মনে রাখতে হবে। তো সেগুলো আমি পরপর লিখে দিচ্ছি, এগুলো একটু খাতা থাকলে লিখে নেবে। ফার্স্ট হচ্ছে যে হাইড্রোজেন, যেটাকে আমরা এইচ দিয়ে লিখবো। ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন, যেটাকে এইচ দিয়ে লিখবো। নেক্সট হচ্ছে হিলিয়াম, যেটাকে এইচ ই দিয়ে লিখবো। প্রথম লেটারটা ক্যাপিটালে এবং তারপরেরটা অলওয়েজ স্মলে হবে, এটা মনে রাখবে। তাহলে হাইড্রোজেনের পরে হচ্ছে হিলিয়াম। নেক্সট হচ্ছে লিথিয়াম, এইদিকে একটা ঘর করবে। আমি আসছি পরে, জিনিসটা কি, পরমাণু ক্রমাঙ্ক বলে একটা ঘর করবে। পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে এখানে একটা ঘর করবে। ঠিক আছে, তলায় তলায় লিখতে যাবে। হাইড্রোজেনের 1, হিলিয়ামের হচ্ছে 2, লিথিয়ামের হচ্ছে 3, তারপরে আছে বেরিলিয়াম বিই, তারপরে আছে বোরন, এটা হচ্ছে 5। এরপরে তোমরা পজ করে পরপর এরপরে 6 থেকে লিখতে লাগো। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। 6 থেকে তোমরা লিখবে পরপর। তাহলে 6 হচ্ছে কার্বন, যেটাকে আমরা লিখবো সি দিয়ে। এটার পরমাণু ক্রমাঙ্ক হবে 6। কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন, যেটা হচ্ছে 7। তারপরে হচ্ছে অক্সিজেন, যেটা হচ্ছে 8। অক্সিজেন। নেক্সট হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের পর হচ্ছে নিয়ন, এন ই। তারপরে 11 নম্বরে হচ্ছে সোডিয়াম, এন এ। তারপরে এম জি, এম জি হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। নেক্সট হচ্ছে, তাহলে এটা 10, 11, এটা 11, এটা হচ্ছে 12। তাহলে 12 পর্যন্ত হলো। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13। ঠিক আছে, লিখবো এ এল, অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে 13 বা 13। নেক্সট হচ্ছে সিলিকন, এস আই।
এটা হচ্ছে 14 মানে 14। তারপরে হচ্ছে 15-এ ফসফরাস, ফসফরাসের পর হচ্ছে তোমাদের 16 মানে সালফার, সালফারের পর হচ্ছে ক্লোরিন Cl। ক্লোরিনের পর হচ্ছে 18 মানে আর্গন, Ar, এটা হচ্ছে আর্গন। আর্গনের পর হচ্ছে তোমাদের কে মানে পটাশিয়াম। আর লাস্ট হচ্ছে ক্যালসিয়াম। এটা হচ্ছে 20 ক্যালসিয়াম। তাহলে এই 20টা তোমাদের কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। এটা যতদিন তোমরা কেমিস্ট্রি পড়বে ততদিনই এটা মোটামুটি কাজে লাগবে, ঠিক আছে। তো এই 20 পর্যন্ত একদম ঝেড়ে মুখস্থ রাখতে হবে। এই 20 পর্যন্ত মুখস্থ না থাকলে তোমাদের কিচ্ছু হবে না, ঠিক আছে। তো এই যে নামগুলো আমরা বললাম হাইড্রোজেন থেকে পরপর, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম, এইগুলো হচ্ছে এক একটা মৌল। তাহলে এক একটা মৌলকে আমরা কি দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। সংক্ষেপে কি দিয়ে, সেটা হচ্ছে চিহ্ন দিয়ে। তাহলে চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছি, না মৌলের হচ্ছে একটা পরমাণুকে বোঝাচ্ছি। এর লেখা মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুকে নির্দেশ করছে। এটা SI মানে সিলিকনের একটা পরমাণুকে নির্দেশ করছে। তাহলে বোঝা গেছে পরমাণু। নেক্সট দেখো যেটা আছে, এই 20 পর্যন্ত মনে রাখতে হবে। তারপরে যেটা আছে তোমাদের কিছু কিছু মৌল আছে যে নামগুলো দেখো, যেমন ধরো হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রথমেই আমরা দেখছি ইংলিশে যদি স্পেলিংটা দেখি তাহলে হচ্ছে এইচ। তো এখানে প্রথমটাই হচ্ছে এইচ, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরো সোডিয়াম, এই সোডিয়ামটা হিসাব মতো এস দিয়ে হওয়া উচিত, কিন্তু এস দিয়ে হচ্ছে না, আমরা লিখছি কি দিয়ে, এন দিয়ে। তো এইগুলোর কিছু ল্যাটিন নেম আছে, সেই ল্যাটিন নেমগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে। সেই ল্যাটিন নেমগুলো মুখস্থ রাখতে হবে। যেমন সোডিয়ামের ল্যাটিন নেম হচ্ছে ন্যাট্রিয়াম, ঠিক আছে। এই জন্য সোডিয়ামটাকে NA দিয়ে লেখা হয়। আর এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে, প্রথমটা ক্যাপিটাল লেটারে, তারপরেরটা কিন্তু অলওয়েজ স্মল লেটারে হবে। এরকম লিখে দিও না, জানো, দুটোই ক্যাপিটাল লেটারে লিখে দিও না, বা দুটোই স্মল লেটারে লিখে দিও না। এই দুটোই হচ্ছে ভুল। প্রথমটা ক্যাপে, তারপরেরটা স্মলে, এই জিনিসটা খেয়াল রাখবে। এই 20 পর্যন্ত মুখস্থ করতে হবে। আরো কিছু কিছু তোমাদের লাগবে, সেইগুলো তোমাদের এক্সারসাইজে প্রথমেই দেখো বুকে দেওয়া রয়েছে। তো আমি সেই এক্সারসাইজটা একটু করে দিচ্ছি, তোমরা বই থাকলে কাছে নিয়ে বসবে। হুম, তাহলে প্রথমে দেখো রয়েছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা এক্ষুনি লিখলাম, অ্যালুমিনিয়ামটা কি হচ্ছে AL। তারপরে দেখো আছে নিকেল, নিকেল কি হবে NI। নেক্সট আছে আর্সেনিক, আর্সেনিক কি হবে AS, আর্সেনিক AS। তারপরে হচ্ছে সিলিকন, সিলিকন কি হয়ে যাবে SI। তারপরে জিঙ্ক, জিঙ্ক কি হয়ে যাবে ZN। তারপরে হচ্ছে বোরন, বোরন কি হয়ে যাবে B। তাহলে এগুলো তোমাদের জাস্ট প্র্যাকটিস বা অভ্যাসের উপর ডিপেন্ড করছে। তারপরে আছে টিন, এটা হচ্ছে SN, টিন। পারদ, পারদটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে HG। আর সীসা, সীসা হচ্ছে PB, সীসা হচ্ছে PB, ঠিক আছে। তারপরে ধরো আরো কিছু মনে রাখতে হবে, যেমন হচ্ছে তোমাদের কপার মানে হচ্ছে তামা, তামাটা হচ্ছে CU। আর লোহা, লোহাটা হচ্ছে FE, এটা হচ্ছে লোহা FE, লোহা। তারপরে যেটা মনে রাখতে হবে জিঙ্ক, জিঙ্ক তো পড়ালাম। নেক্সট হচ্ছে
এগুলো করলেই মোটামুটি হয়ে যাবে। আর তোমাদের আর আছে এবার কিছু তেজস্ক্রিয় মৌল আছে, দেখো নিচের লিস্টটা, ওটা সাধারণত আসে না, তাও দেখে রাখবে, এটা কম আসে, ঠিক আছে। ইউরেনিয়াম, এটা হচ্ছে ইউ। তারপরে হচ্ছে নেপচুনিয়াম, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এনপি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের প্লুটোনিয়াম, প্লুটোনিয়ামটা হচ্ছে পি ইউ, ঠিক আছে। এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এগুলো সাধারণত আসে না, জাস্ট জেনে রাখবে। তার মধ্যে ইউরেনিয়ামটা অবশ্যই জেনে রাখবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ওপরে আছে কিছু কুরিয়াম, ঠিক আছে, এগুলো সবই তেজস্ক্রিয়র মধ্যে পড়বে। এগুলো কম আসে, এই যে যেগুলো দেখালাম এইগুলো তোমাদের বেশি আসবে। এইবার আমরা জানি যে কতগুলো মৌল নিয়ে হচ্ছে যৌগ গঠিত হবে, ঠিক আছে। তার আগে আমরা অণুটা একটু দেখে নিই। অণু, তাহলে কতগুলো পরমাণু মিলে হচ্ছে যে অণু তৈরি হবে। যেমন ধরো হাইড্রোজেনের এই একটা পরমাণু আর হাইড্রোজেনের এই একটা পরমাণু, তো এদের মধ্যে খুব হচ্ছে যে ভালোবাসা রয়েছে, ঠিক আছে। এই জন্য এরা কি করে, একে অন্যকে ছাড়া থাকতে পারে না, এরা একসঙ্গে কি হয়, সব সময় একসঙ্গে থাকার চেষ্টা করে। তো এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে কি হবে, H2। তাহলে দেখো এখানে H2, এই যে জিনিসটা, এইটা হচ্ছে অণুকে নির্দেশ করছে। এইটা কি নির্দেশ করছে, যদি তোমাদেরকে বলে H2 কি নির্দেশ করছে, তাহলে আমরা বলবো H2 হচ্ছে হাইড্রোজেনের একটি অণুকে নির্দেশ করে। যদি জিজ্ঞাসা করে H2 এর মধ্যে হাইড্রোজেনের কতগুলি পরমাণু আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। হাইড্রোজেনের মধ্যে কতগুলো পরমাণু রয়েছে, সেটা হচ্ছে 2টি। এইবার কিছু কিছু মৌল আছে যেগুলো একা একা থাকতে পছন্দ করে, ঠিক আছে, তারা কারোর সঙ্গে মিশবে না, ঠিক আছে। তো তারা খুব স্বার্থপর বলতে পারো, যে কিচ্ছু করবে না, তারা শুধু একা একা থাকবে। যেমন ধরো হচ্ছে হিলিয়াম, He, এইটার কিন্তু কখনো 2 হয় না, তাহলে এটা হচ্ছে একটা পরমাণু দিয়েই গঠিত, তাহলে এইটা হচ্ছে Ag। তারপরে তোমার নিয়ন যেটা পড়লে Ne, ঠিক আছে, এইগুলো হচ্ছে সব সময় এক পরমাণু। সোডিয়াম Na, তাহলে এইগুলো সব সময় একটা পরমাণু দিয়ে তৈরি, তাহলে এইগুলোকে কি বলবো, এক পরমাণুক মৌল, বোঝা গেছে, এক পরমাণুক মৌল। এরপরে দুটো দিয়ে যখন হবে, যেমন ধরো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, এগুলো সব হচ্ছে 2। তারপর হচ্ছে ক্লোরিন, এইগুলোকে আমরা কি বলবো, দ্বিপরমাণুক, এইগুলোকে বলবো দ্বিপরমাণুক মৌল। যদি 3টে দিয়ে হয় O3, এইটাকে আমরা বলবো ওজোন, ঠিক আছে, এর নামটা হচ্ছে ওজোন, তাহলে এটা হচ্ছে ত্রিপরমাণুক, এটা হচ্ছে ত্রিপরমাণুক, কারণ 3টে পরমাণু দিয়ে তৈরি। নেক্সট আছে তোমাদের ফসফরাস, ফসফরাসে দেখো 4টে দিয়ে তৈরি, ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা বলে দেবো 3-এর পরে যদি হয় সেগুলোকে বলে দেবো বহু পরমাণু। আর সালফারেরটা মনে রাখবে 8 হয়, তাহলে এটাও একটা বহু পরমাণু। তাহলে সালফারের যদি পারমাণবিকতা জিজ্ঞাসা করে যে সালফারের পারমাণবিকতা কত, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার সেক্ষেত্রে 8। যতগুলো পরমাণু দিয়ে তৈরি সেইটাকে আমরা কি বলবো, পারমাণবিকতা, তাহলে এটার পারমাণবিকতা হয়ে যাবে 8। এইবার দেখো যে পরমাণু গঠন আছে, সেই গঠনটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তো ডাল্টন কি বললেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, মানে পরমাণুকে হচ্ছে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে আমরা যদি দেখি পরমাণুর মধ্যেও আবার কিছু ছোট ছোট কণা রয়েছে। তো পরমাণু স্ট্রাকচারটা কি রকম, এই ভিতরে একটা ধনাত্মক হচ্ছে আধান থাকে, ধনাত্মক আধান, এইটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস।
আর এর বাইরে এরকম যে গোল গোলগুলো আঁকলাম এইগুলোকে কি বলবো? কক্ষপথ। এইগুলোকে বলবো কক্ষপথ। এইবার দেখো পরমাণুর মধ্যে 3 ধরনের কণা থাকে, সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে ইলেকট্রন। প্রোটন যেটার চার্জ হচ্ছে, আধান হচ্ছে ধনাত্মক। নিউট্রন যেটার আধান হচ্ছে ঋণাত্মক, সরি, যেটার আধান হচ্ছে কোনো আধান নেই, ঠিক আছে, আধানহীন কণা এটা, এটা 0 লিখলাম, আধানহীন, এটার কোনো আধান নেই, ঠিক আছে। আর ইলেকট্রন, এটার আধান হচ্ছে, এটার নাম হচ্ছে ইলেকট্রন, এটার আধান হচ্ছে ঋণাত্মক। এইবার মনে রাখবে এই প্রোটন আর নিউট্রন এরা দুজনা এইখানে থাকবে, এই যে নিউক্লিয়াস আছে এর ভিতরে এরা থাকবে, এই দুটোকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। প্রোটন এবং নিউট্রন এই দুটোকে একসঙ্গে কি বলা হয়? নিউক্লিয়ন। তাহলে দেখো এখানে প্লাস আর নিস্তড়িত বা আধানহীন কণা রয়েছে, তাহলে প্লাস আর নিস্তড়িত কণা থাকার জন্য +1 আর 0 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? +1 হবে। তার মানে কি এই যে নিউক্লিয়াসটা আছে তার আধান কি হয়ে যাচ্ছে? ধনাত্মক। আর এর বাইরে এই যে কক্ষপথ আছে এইখানে হচ্ছে আমার ইলেকট্রন গুলো থাকবে, ঠিক আছে, এইখানে হচ্ছে ইলেকট্রন গুলো থাকবে। এই নিউক্লিয়াসটা হচ্ছে স্থির আর তার চারপাশে এইরকম ভাবে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো কি করবে? ঘূর্ণায়মান থাকবে, মানে ঘুরবে, ঠিক আছে। তাহলে কণাটা ভালো করে বোঝা গেছে আগে? বেশ, এইবার দেখো এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এদের মধ্যে কি বললাম? ইলেকট্রন গুলো কক্ষপথে ঘুরতে পারে, ঠিক আছে। এবার কোন এই কক্ষপথটা 1 নাম্বার কক্ষপথ, কক্ষপথগুলোকে আমরা n নাম্বার দিয়ে নির্দেশ করব। তাহলে এটা প্রথম, এইটার ক্ষেত্রে n1 হবে। এটা 2 নম্বর কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথ, এটাকে n = 2 হবে। এটা 3 নম্বর কক্ষপথ, তাহলে এটার ক্ষেত্রে n = 3 হবে। তো এইভাবে চলতে থাকবে, 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। তো এই এনটাকে কি বলে? এটাকে বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এইবার এই যখন কক্ষপথগুলোকে নামকরণ করব তখন কে থেকে শুরু হবে? ইংলিশের যে লেটার্স গুলো রয়েছে সেখানে কে থেকে শুরু হবে, তাহলে সব বড় হাতে, ঠিক আছে, ক্যাপিটালে। n = 1 হলে তাকে আমরা কি বলবো? কে কক্ষপথ। n = 2 হলে কি বলবো? এল কক্ষপথ। n = 3 হলে কি বলবো? কে এল এম, এম কক্ষপথ। তাহলে n হলে হচ্ছে n যদি 3 হয় তাহলে হচ্ছে m কক্ষপথ। এইভাবে n = 4 যদি হয় তাহলে n কক্ষপথ। এইভাবে পরপর তোমাদের চলতে থাকবে। তাহলে নাম্বার গুলো কিভাবে দেবো বুঝতে পারলাম। নেক্সট দেখো যে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা নিশ্চিত করার জন্য আমরা 2n² এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এইখানে যদি 1 নম্বর কক্ষপথ বলি তাহলে 2, এখানে n এর জায়গায় 1 বসাও, 1² তাহলে 1² মানে 1 আর 2 তার মানে 2, তার মানে 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন, কথাটা ভালো করে মনে রাখবে, সর্বোচ্চ ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে দুটোর থেকে বেশি ইলেকট্রন কখনো থাকতে পারবে না। 2 নম্বরে যদি বলি তাহলে 2 × 2² মানে 4 × 2 মানে 8, তাহলে 2 নম্বরে 8টার বেশি কখনো ইলেকট্রন থাকতে পারবে না। 3 নম্বরে যদি বলি 2 × 3² মানে 3 নম্বরে 18, তার মানে 18টার বেশি ইলেকট্রন কখনো থাকতে পারবে না 3 নম্বরে। এইভাবে পরপর চলতে থাকবে। 4 নম্বরে যদি হয় 2 × 4² তার মানে 16 × 2 মানে 32,
এর থেকে বেশি ইলেকট্রন 4 নম্বরে থাকতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা। এইবার একটা জিনিস মনে রাখবে যে সব থেকে বাইরের কক্ষপথ, এটা একটা রুল, যে সর্ববহিস্থ কক্ষপথ যদি হয়, সব থেকে বাইরের কক্ষপথে মানে সব থেকে লাস্টের কক্ষপথ যেটা, ঠিক আছে, যেমন এখানে ধরো যে এই যে ডায়াগ্রামটা আমাদের আঁকা আছে, এইখানে সব থেকে বাইরের কক্ষপথ কোনটা, এই 3 নাম্বার কক্ষপথটা। তাহলে এখানে সর্ববহিস্থ কক্ষপথে কখনো 8টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না, কখনো 8টির বেশি হচ্ছে ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথে থাকতে পারবে না। সর্ববহিস্থ কক্ষপথে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারবে। তো এই রুলটাও মনে রাখবে। এইবার দেখো এই যে আমরা দেখলাম নিউক্লিয়াসের মধ্যে কি ছিল, প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে আমরা কি বলবো, পরমাণু, সরি এটাকে বলবো ভর সংখ্যা। আর ইলেকট্রনের যে সংখ্যা সেইটা হচ্ছে প্রোটন সংখ্যার সঙ্গে পরমাণুর ক্ষেত্রে লিখে নেবে। পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা হচ্ছে সর্বদা একই হবে, এবং ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা এইটাকে আমরা কি বলবো, পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা, যে কোনো একটা বলতে পারো, পরমাণু ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা। তাহলে দেখো আমরা যে 1 থেকে 20 পর্যন্ত লিখলাম সেইগুলো অ্যাকচুয়ালি কি ডিনোট করেছিলাম, পরমাণু ক্রমাঙ্ক। তার মানে সেইগুলোই হচ্ছে তাদের ইলেকট্রন সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1 লিখেছিলাম, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা মোট কতগুলি, সেটা হচ্ছে 1টি। নেক্সট হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে 2 লিখেছিলাম, তাহলে এখানে ম্যাক্সিমাম ইলেকট্রন হচ্ছে 2। লিথিয়ামের ক্ষেত্রে 3 লিখেছিলাম, তাহলে এটার ম্যাক্সিমাম ইলেকট্রন হচ্ছে 3টে আছে টোটাল। তাহলে বোঝা গেছে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা। এইবার কোনো মৌলের ক্ষেত্রে যখন আমরা লিখব, ধরো কার্বন একটা মৌল, ঠিক আছে, এইরকম লেখা থাকবে। তো এই যে নিচের সংখ্যাটা রয়েছে এইটাকে আমরা বলবো পরমাণু ক্রমাঙ্ক, আর এই যে উপরে আছে এইটাকে আমরা বলবো ভর সংখ্যা। বোঝা গেছে, এইটাকে বলবো ভর সংখ্যা আর এইটাকে বলবো পরমাণু ক্রমাঙ্ক। ইংলিশে এটাকে বলে মাস নাম্বার আর এটাকে বলে অ্যাটমিক নাম্বার। বেশ, এইবার দেখো প্রত্যেকটা পরমাণুর যে ইলেকট্রনের বিন্যাস, ঠিক আছে, প্রত্যেকটা পরমাণুর যে ইলেকট্রনের বিন্যাস সেটা তোমাদেরকে কিন্তু ড্র করতে বলে। তো প্রথমে আমরা হাইড্রোজেন থেকে শুরু করব। তো হাইড্রোজেনের আমরা জানি যে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন কি হবে, এই যে নিউক্লিয়াস আঁকবো, নিউক্লিয়াসের বাইরে এই যে কক্ষপথ, এইখানে একটি মাত্র ইলেকট্রন থাকবে। তাহলে এইটা হয়ে গেল তোমাদের হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। নেক্সট হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে 2টি রয়েছে, তাহলে এই নিউক্লিয়াস এর বাইরে ইলেকট্রন হচ্ছে 2টো থাকবে, তাহলে এই একটা এই একটা, তাহলে এইটা হয়ে গেল হিলিয়াম। নেক্সট হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের এই হচ্ছে নিউক্লিয়াস, লিথিয়ামের এই হচ্ছে নিউক্লিয়াস। এবার দেখো 1 নম্বর কক্ষপথে 2n² ফর্মুলাটা যদি লাগাও তাহলে সর্বোচ্চ হচ্ছে 1টি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে 1 নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন প্রবেশ করে গেল, তাহলে আর 1টি পড়ে থাকছে, তো সেই একটা কোথায় চলে যাবে, 2 নম্বর কক্ষপথে চলে যাবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটা বোঝা গেছে। এটা যদি ভেঙে লিখি 2 1, মানে প্রথম কক্ষপথে 2টো, তারপরেরটা একটা থাকবে। এইভাবে পরপর
তোমরা করতে থাকবে, ঠিক আছে। এবার আমি একটা বড় নাম্বার দিয়ে দেখাই, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 11, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রনের বিন্যাসটা কিরকম হবে? প্রথমটা হচ্ছে দুটো, তারপরেরটায় সর্বোচ্চ কতগুলো থাকতে পারে বলেছি? 8টা, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 8 টোটাল কতগুলো হলো? 10। তাহলে আরো একটা পড়ে আছে, তাহলে আর একটা অরবিট আমরা এখানে এঁকে নেবো, তাহলে বাকি যে একটা রয়েছে সেটা এখানে থাকবে। তাহলে এইটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম বা ছবি। তো এই ছবিগুলো কিন্তু তোমাদের আঁকতে দেবে, বুঝা গেছে? এই আর একটা করাই, চলো বড় নাম্বার দিয়ে। ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়ামে আমরা কত দেখেছি? 20। এই 20-র মধ্যেই দেবে তোমাদের দিলে, ঠিক আছে। তো 20টা কিভাবে ড্র করবো? তা আগে এখানে ভেঙে নাও, প্রথমে দুটো, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে হচ্ছে দুটো, ঠিক আছে। তাহলে এটার কি হবে? 2 8 8 2, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10 আর 2 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে 20, টোটাল 20টা হয়ে গেছে। তাহলে এবার এঁকে নাও, 1 নম্বর কক্ষপথে হচ্ছে দুটি, তারপরেরটায় 8টা, 1 2 3 4 5 6 7 8, তারপরেরটায় হচ্ছে 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8, আর একটা কক্ষপথে হচ্ছে এই, এখানে কটা? দুটো, 1 2। তাহলে এইটা হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের ছবি। তো এরকম বইয়ে দেখবে অনেকগুলো করা আছে, তো এবং নিজেরা করার চেষ্টা করবে। আচ্ছা, নেক্সট যেটা আছে তোমাদের, আচ্ছা এবার এইখানে কিছু ইনফরমেটিভ জিনিস আমি বলে রাখছি যেগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে, যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। যেমন ধরো পরমাণুর আধান কি? পরমাণুর আধান কি? পরমাণুর আধান হয় না, ঠিক আছে। পরমাণু হচ্ছে নিস্তড়িত, পরমাণুর আধান হচ্ছে 0। কেন 0? কেন কি বলেছি? যতগুলো প্রোটন থাকবে ততগুলোই হচ্ছে পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন থাকবে। তাহলে 5টা যদি প্রোটন থাকে তাহলে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, আর 5টা যদি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। তাহলে +5 আর -5 আলটিমেটলি মিশে কি হয়ে যাচ্ছে? 0। তাহলে এইখান থেকে তোমাদের একটা কোশ্চেন আসে যে পরমাণু নিস্তড়িত কেন? সেক্ষেত্রে তোমরা উত্তরটা লিখবে যে পরমাণুর ক্ষেত্রে সর্বদা সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন থাকে। প্রোটনের চার্জ ধনাত্মক এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, তাই পরমাণু হচ্ছে নিস্তড়িত বা আধানহীন হয়। আর নিউক্লিয়াসের চার্জ যদি জিজ্ঞাসা করে, নিউক্লিয়াসের চার্জ দেখতেই পারছো প্লাস। নিউক্লিয়াসের মধ্যে কি কি কণা থাকে? প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের বাইরে কি কণা থাকে? ইলেকট্রন। সব থেকে ভারী কণা কোনটা? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে সব থেকে ভারী হচ্ছে নিউট্রন, আর সব থেকে হালকা হচ্ছে ইলেকট্রন। তাহলে যদি ভর অনুযায়ী সাজাতে বলে, সব থেকে ভর কম হচ্ছে ইলেকট্রনের, তার থেকে বেশি ভর হচ্ছে প্রোটনের, এবং তার থেকেও বেশি ভর হচ্ছে নিউট্রনের। এইবার এখানে মনে রাখবে যে একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে, একটা প্রোটন একটা ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী, আর একটা ইলেকট্রনের থেকে একটা নিউট্রন হচ্ছে 1839 গুণ ভারী। এটা বইয়ে অনেক সময় অ্যাপ্রক্সিমেট মানে ভ্যালুটা দেওয়া থাকে 2000, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা হচ্ছে এইটা। লিখে নেবে খাতায় যে একটা প্রোটন হচ্ছে একটা ইলেকট্রনের থেকে 1836 গুণ ভারী, এবং একটা নিউট্রন হচ্ছে একটা ইলেকট্রনের থেকে 1839 গুণে ভারী। এইবার একটা কোশ্চেন আছে যে একটা পরমাণুর নাম লেখো যেখানে কোনো নিউট্রন থাকে না। তাহলে যদি নিউট্রন থাকে না, একটি পরমাণুর নাম লেখো যেখানে কোনো নিউট্রন থাকে না, সেটার অ্যান্সার হবে সাধারণ হাইড্রোজেন।
সেটার অ্যান্সার হবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ কথাটা কিন্তু অতি অবশ্যই লিখবে, সাধারণ হাইড্রোজেন। এটার কোনো নিউট্রন থাকে না, নিউট্রন সংখ্যাটা হচ্ছে 0। এইবার যেটা পড়াবো সেটা হচ্ছে, দেখো তোমাদের বুকে রয়েছে আয়ন, ঠিক আছে, আয়ন ফরমেশন। আয়ন এটা ইংলিশ টার্ম, ION, আয়ন। আয়নস মানে অনেকগুলো আয়ন। আয়ন হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ক্যাটায়ন, এগুলো ইংলিশ টার্ম, ঠিক আছে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন মানে যে আয়ন কিন্তু সব সময় চার্জড বা আধানযুক্ত হবে, ঠিক আছে, আয়ন কিন্তু সব সময় চার্জড বা আধানযুক্ত হবে। যদি প্লাস চার্জড হয় সেগুলোকে আমরা বলবো ক্যাটায়ন, যদি মাইনাস চার্জ হয় সেগুলোকে আমরা বলবো অ্যানায়ন। তাহলে পরমাণুর সঙ্গে আয়নের মেন ডিফারেন্স বা পার্থক্যটা কি বোঝা গেছে, যে পরমাণু হচ্ছে নিস্তড়িত, পরমাণুর কোনো আধান হয় না, কিন্তু আয়নের ক্ষেত্রে আধান হবে। তো আয়ন কিভাবে গঠন হচ্ছে দেখো, ধরো সোডিয়াম রয়েছে, ঠিক আছে, সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে যে 11, তাহলে এর আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখি তাহলে 2টো 8টা আর লাস্টের কক্ষপথে 1টা, ঠিক আছে। এইবার মনে রাখবে যে সব পরমাণুর হচ্ছে একটা ধর্ম রয়েছে, সে সব সময় চাইবে সব থেকে লাস্টের কক্ষপথে 8টা করার, এটাকে বলা হয় অষ্টক পূর্তি। নামটা লিখে নেবে, এটাকে বলা হয় অষ্টক পূর্তি, ঠিক আছে, ইংলিশে বলা হয় অক্টেট রুল। সব সময় কি চাইবে, লাস্টে 8টা করার চেষ্টা করবে। এইবার দেখো সর্ববহিস্থ কক্ষপথে যদি 8টা করতে হয় তাহলে এর একটা রয়েছে, এবার দু রকম ভাবে করতে পারে, এ বাইরে থেকে 7টা নিতে পারে কিংবা এই একটাকে এ বাইরে বের করে দিতে পারে। তো কোনটা এর ক্ষেত্রে সুবিধা হবে, কোনটা এর ক্ষেত্রে সুবিধা হবে, একটা বের করে দেওয়া না বাইরে থেকে 7টা নেওয়া? তো বাইরে থেকে 7টা নেওয়া হচ্ছে অনেক ঝামেলার কাজ, তার থেকে একটা ছেড়ে দেবো, তাহলে এই একটা কি করবে, বাইরে এ বের করে দেবে, ঠিক আছে। তাহলে দেখো এই এই যে কক্ষপথটা রয়েছে সেই কক্ষপথে কিন্তু কোনো ইলেকট্রন এখন নেই, তাহলে এখন সর্ববহিস্থ কক্ষপথ কোনটা হয়ে গেছে, এইটা। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন আছে, 8টা। তাহলে যে যদি ইলেকট্রন ছাড়ে তার মানে কি নেগেটিভ চার্জ, ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, ইলেকট্রনের সংখ্যা যখন ইলেকট্রন ছাড়বে তখন সেটা প্লাস চার্জ হয়ে যাবে, এবং একটা চার্জ ছেড়েছে তাহলে এখানে একটা প্লাস দেবো, যদি দুটো ছাড়তো তাহলে এখানে দুটো প্লাস দিতাম, বোঝা গেছে। তাহলে ইলেকট্রন ছাড়লে সব সময় হচ্ছে প্লাস দেবো। তাহলে এটা কি ধরনের আয়ন, আগে বললাম প্লাস হলে সেটা হচ্ছে ক্যাটায়ন, তাহলে Na প্লাস এটা হচ্ছে একটা ক্যাটায়ন। তাহলে এটা কিন্তু যদি তোমাকে বলে এইটার সঙ্গে এইটার ডিফারেন্স কি, তাহলে এইটা হচ্ছে সোডিয়ামের একটা পরমাণু আর এইটা হচ্ছে সোডিয়ামের একটা আয়ন। এইবার দেখো ক্লোরিন, ক্লোরিনের হচ্ছে যে 17, তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস করি চটপট 1 2 দুটো আছে, তারপরেরটায় 8টা আর তারপরেরটা হচ্ছে 7টা, 7টা। তাহলে দেখো এর যদি 8টা করতে হয় একে এই 7টা সরিয়ে দিতে হবে কিংবা বাইরে থেকে একটা নিতে পারে। এক্ষেত্রে কোনটা সুবিধা হবে, অবশ্যই বাইরে থেকে একটা নিলে হচ্ছে সুবিধা হবে, কারণ একটা নিলে এর হচ্ছে যে ঝামেলা কম। তাহলে বাইরে থেকে কি করে নেবে, একটা ইলেকট্রন হচ্ছে নিয়ে নেবে। এবার এই ইলেকট্রনটা দেবে কে সেটা পরে আসছি। তাহলে এ কি করবে, বাইরে থেকে একটা ইলেকট্রন নেবে,
তাহলে এখন এর 8টা হয়ে গেছে। তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথে একটা যদি বাইরে থেকে নিয়ে নেয় তাহলে 1 2 3 4 5 6 7 8, দেখো এই ইলেকট্রনটা বাইরে থেকে নিয়েছে, ঠিক আছে। তাহলে এখন 8টা হয়ে গেছে। তাহলে এর মোট ইলেকট্রন এখন কতগুলো হয়ে গেছে? 18টা, কিন্তু 17টা ছিল আর একটা নিয়ে নিয়েছে, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কিন্তু 18। এবং ইলেকট্রন যদি নিচ্ছে সেহেতু চার্জটা হচ্ছে মাইনাস হবে। তাহলে এইটা কি হলো? এটা হচ্ছে একটা অ্যানায়ন। তাহলে মাইনাস হলে অ্যানায়ন, এবং যতগুলো নেবে সেইটা হচ্ছে এখানে ডিনোট করতে হবে। এখানে একটাই দেখো নিয়েছে, সেই জন্য একটা মাইনাস দিয়েছি। বোঝা গেছে? তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে সিএল এ পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কত, অ্যান্সার লিখবে 17। যদি জিজ্ঞাসা করে সিএল মাইনাস আয়নে মোট ইলেকট্রনের সংখ্যা কত, তখন কিন্তু 18 লিখতে হবে, 17 লিখলে কেটে দেবে, মনে রাখবে। এইবার দেখো ক্যালসিয়ামেরটা, দেখো একটু ক্যালসিয়ামেরটা দেখিয়ে দিই। ক্যালসিয়ামের হচ্ছে 20। তাহলে এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে 2 8 8 2, তাহলে দেখো 8 দুগুণে 10 18 20, ঠিক আছে। তাহলে এর দেখো সর্ববহিষ্ঠ কক্ষপথে দুটো আছে, তাহলে এ কি করতে পারে? বাইরে থেকে 6টা নিতে পারে, কিংবা দুটো হচ্ছে সরিয়ে দিতে পারে। তাহলে দুটো হচ্ছে সরিয়ে দেওয়া এর পক্ষে হচ্ছে অনেক অনেক হচ্ছে সুবিধাজনক। তাহলে এ কি করবে? এই দুটো ইলেকট্রনকে ছেড়ে দেবে, আর ইলেকট্রন ছেড়ে দিলেই কি বলেছি? প্লাস হবে। তাহলে এটা প্লাস চার্জ। কটা ছেড়েছে? দুটো, তাহলে এখানে +2, এটা হয়ে যাবে +2, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এর ইলেকট্রন সংখ্যা এখন কত হয়ে গেছে? দুটো ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা এখন কত হয়ে গেছে? 20 - 2 মানে 18টা। তাহলে এই ক্যালসিয়াম আয়নে মোট ইলেকট্রনের সংখ্যা কতগুলো? 18টা। তাহলে তোমাকে যদি বলে যে ক্যালসিয়াম আয়নের এইটার ইলেকট্রন বিন্যাস আঁকো, তখন 20টাইকে দিয়ে চলে এসো না, জানো, তখন কিন্তু 18টা নিয়ে আঁকতে হবে। তাহলে এইখানে দুটো, এইখানে 8টা আঁকবে, ঠিক আছে। আমি আর আঁকছি না, এখানে 8টা আঁকবে এবং লাস্টের অরবিটে 8টা আঁকবে, ঠিক আছে। এখানেও 8টা, এইটাই 8টা, এইটাই 8টা, তাহলে টোটাল হচ্ছে যে 2 8 8, তাহলে হয়ে গেল 18। তাহলে আয়ন দিলে তার ইলেকট্রন বিন্যাস এবং পরমাণু দিলে তার ইলেকট্রন বিন্যাস কিন্তু আলাদা হবে, এইটা কিন্তু খেয়াল রাখবে, ভুল হয় না যেন জায়গাটা। এইবার দেখো আমরা দেখলাম যে এবার হচ্ছে যৌগ, ঠিক আছে। এই যে Na+ আর Cl-, এদের মধ্যে অনেক ভালোবাসা, ঠিক আছে। সেই জন্য এরা কি হয়ে যাবে? একসঙ্গে যুক্ত হয়ে কি করবে? NaCl, যার কেমিক্যাল নেমটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। যার কেমিক্যাল নেমটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এইটা হচ্ছে একটা যৌগ, ঠিক আছে। যৌগ মানে সেখানে একের থেকে বেশি মৌল থাকবে। তাহলে এখানে কি কি মৌল আছে? সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, দুটো মৌল আছে। তো এরকম যৌগগুলোকে আমরা সংকেত দিয়ে ডিনোট করব। তো এরকম অনেক যৌগের নাম তোমাদের মনে রাখতে হবে, সেগুলো কি কি আছে আমি সেটা বলে দেবো। তার মধ্যে একটা হচ্ছে জল, ঠিক আছে, H2O, এটা হচ্ছে জলের সংকেত। এইটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে খাবার লবণ বা এটা সাধারণ লবণ, আমরা বাড়িতে যে লবণটা খাই তার হচ্ছে সংকেত এটা, ঠিক আছে। তাহলে সংকেত কিন্তু যৌগের ক্ষেত্রে হবে, মৌলের ক্ষেত্রে কি বললাম? চিহ্ন। এবার কিছু কিছু ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের যৌগের সংকেত মুখস্থ রাখতে হবে। তার মধ্যে আমি দুটো বলে দিলাম, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটা হচ্ছে খাদ্য লবণ, আর একটা হচ্ছে তোমাদের জল যেটা হচ্ছে H2O। এছাড়াও হচ্ছে অ্যামোনিয়া NH3, নেক্সট হচ্ছে মিথেন CH4, তারপরে হচ্ছে তোমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এগুলো সব খাতায় লিখে নেবে, ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। বুকের মধ্যে দেখবে অনেকগুলো যৌগের নাম এবং তাদের সংকেত দেওয়া রয়েছে, তো সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরকম অনেক আছে।
তো পরের দিন আমি আরো এই আয়নের ডিটেলসে যাব, আস ই কি জিনিস, ঠিক আছে। তারপরে তোমাদের রেডিকেল গুলো কিভাবে তৈরি হচ্ছে সেইগুলো পরের ক্লাসে আলোচনা করব, এবং রাসায়নিক বিক্রিয়া এটাও তারও পরে হয়তো আলোচনা করব, ঠিক আছে। তো আজকে ক্লাসটা তোমরা আগে ভালো করে হজম করো, ঠিক আছে। ভালো করে যে জিনিসগুলো দিলাম সেগুলো বুঝে নাও, সেগুলো ভালো করে পড়ো। তারপরে নেক্সট হচ্ছে আমরা ক্লাসে আরো ডিটেলস হচ্ছে এগোবো। তাহলে আজকে তোমাদের এতটা পর্যন্ত হলো থাকলো। টাটা, বাই বাই।